আজকে আপনারা জানেন কিছুক্ষণ আগে পঞ্চদশ সংশোধনী মামলার রায় দেয়া শেষ হলো এবং রায়ের ব্যাপারে আমরা খুবই খুশি, কারণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে যে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া হয়েছিল সেটার আমরা বলবো সেটার অবসানের ক্ষেত্রে আজকে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক আমরা অর্জন করলাম। আমাদের আরও কাজ আছে সেটা অর্জন করার ক্ষেত্রে, তবে আজকে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করলাম। এবং আপনারা জানেন দেশের কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা, এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে একতরফা নির্বাচনের মাধ্যমে সরকারের জবাবদিহিতার প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল এবং এর মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকেও সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল। এবং যেহেতু নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল তার ফলেই দেশে কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু হয়েছিল। এবং আজকে এই যে কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু হওয়ার যে সূচনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করা হলো। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয়, মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। যেহেতু নির্বাচন, গণতন্ত্র এগুলো বাংলাদেশ সংবিধানের মূল কাঠামো, এবং যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্র এবং নির্বাচনকে সুসংহত করে, যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের একটা মূল কাঠামো, এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। এটা ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না, কারণ আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুইভাবে বাতিল করা হয়েছিল। প্রথমত মাননীয় আপিল বিভাগ তার একটা রায়ের মাধ্যমে, বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করেন, এবং পরবর্তীতে সংসদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করেন। কাজেই এটাকে দুভাবে বাতিল করা হয়েছিল। কাজেই আজকে পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হলো, সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যে বাতিল করা হয় সেই প্রতিবন্ধকতাটা আমরা আজকে পার হয়ে আসলাম। কিন্তু আমাদেরকে এখনো বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়, সেটার পুনর্বিবেচনা এবং সেটা পরিবর্তিত হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার জন্য। এবং এটা আপনারা জানেন ডক্টর বদিউল আলম মজুমদার সহ আরও 4 জন পিটিশনার একটা রিভিউ আবেদন দাখিল করেছেন মাননীয় আপিল বিভাগে, যেটা শুনানির জন্য আছে। এটা জানুয়ারির 3য় সপ্তাহে শুনানি হবে, এবং ওই রিভিউ মামলা যদি আমাদের রিভিউ আবেদনকারীদের পক্ষে নিষ্পত্তি হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে। আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ক পঞ্চদশ সংশোধনী বাতিল করা হলো। তারপরে 7-এর খ ধারা যেগুলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে সেগুলোকে বাতিল করা হলো। তারপরে 44 ধারায় মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা যে কোনো আদালতকে দেওয়ার একটা বিধান যুক্ত করা হয়েছিল, সেটাকে বাতিল করা হয়েছে। তারপরে 142 অনুচ্ছেদ সংশোধন করে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে কিছু কিছু ধারার ক্ষেত্রে গণভোটের বিধান ছিল, সেই গণভোটের বিধানটা বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। কাজেই সেটাকে বাতিল করা হয়েছে, যার ফলে সংবিধানের কিছু ধারা প্রস্তাবনা সহ এবং 142 ধারা সহ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান ফিরে এসছে আজকের রায়ের ফলে। এবং 7-এর খ, 7-এর খ, 44 এবং 142 ধারা এগুলোর যে রায়, এগুলো আজকের রায়ের ফলেই বাস্তবায়িত হয়ে গেল। এগুলোর জন্য আর কোনো রায় বা পরিবর্তন করতে পারবে না। আবার বলুন।
মূল কাঠামোতে ভবিষ্যতে সংশোধনরা চেঞ্জ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ সেটা সাতের খ এবং আমি তো মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনাটা যেরকম ঐতিহাসিক, সাতের ক এবং সাতের খ বাতিল করাটাও এরকম ঐতিহাসিক। অন্যান্য আর্টিকেলের বিষয়ে যা বলছে ওটা বলি। এবং অন্য যেগুলো উনি আজকের রায়ে, আমরা পঞ্চদশ সংশোধনীর আপনারা জানেন সম্পূর্ণটা বাতিল চেয়েছিলাম, তো অন্য যেগুলো আর্টিকেল উনি আজকের রায় বাতিল করেনি সেগুলোর বিষয়ে উনি বলেছেন যে সেগুলোকে উনি বৈধতাও দিচ্ছেন না, সেগুলো উনি ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দিচ্ছেন। ভবিষ্যৎ সংসদ জাতির প্রয়োজন অনুযায়ী যেগুলো রিভিউ করে সেগুলো রাখতে পারেন, চাইলে বাতিলও করতে পারেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার ক্ষেত্রে একটা প্রধান প্রতিবন্ধকতা আজকে দূর হলো। আরেকটা প্রতিবন্ধকতা হলো আপিল বিভাগের রায়। অবশ্যই সংবিধান কোন ভবিষ্যৎ ইলেকশনের কথা বলছেন? এরপরে যে ইলেকশনটা হবে এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের অধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। এখানে আরো একটা বিষয় আপনাকে বলি, আপনাদেরকে পরিষ্কার করা উচিত, এবং এটা আমি আগেও একবার বলেছিলাম যে আজকের রায়ের মাধ্যমে তো সংবিধানের মধ্যে পঞ্চদশ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলো একরকম, কিন্তু এটা আবার আপিল বিভাগের রায়েরও একটা বিষয়বস্তু, এবং আপিল বিভাগের রায় হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি সংবিধানে ফিরে আসবে। কিন্তু এটা পরিষ্কার হওয়া উচিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই দুটো রায়ের ফলে সংবিধানে যদি ফিরে আসে বা যখন ফিরে আসবে, আমরা তো অবশ্যই আশাবাদী এটা ফিরে আসবে। ফিরে আসার পথে আজকে আমরা অর্ধেক রাস্তা পার হলাম, আর অর্ধেকটা আপিল বিভাগে ত্রয়োদশ সংশোধনীর রিভিউ মামলা। যখন ওই অর্ধেক পথও আমরা পার হব, তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে আমরা আশা করি যে পুরোপুরি ফিরে আসবে। পুরোপুরি ফিরে আসার পরেও কিন্তু এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটার কারণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে গঠিত নয় সাধারণত, এবং এটা একটা এস্টাবলিশ প্রিন্সিপল, যে কোনো একটা কিছু যেই আইনের অধীনে গঠিত হয় তার সমাপ্তিও সেই আইনের অধীনেই হয়, এবং তার কার্যকলাপও যেই আইনের অধীনে সে গঠিত হয় সেই আইনের অধীনে পরিচালিত হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা পঞ্চদশ দিয়ে বাতিল হয়েছিল তার অধীনে গঠিত হয় নাই। এটা গঠিত হয়েছে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার ফলে বাংলাদেশে যে গভীর সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই সাংবিধানিক শূন্যতা পূরণের জন্য, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের আপিল বিভাগ আমাদের রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছ থেকে সংবিধানের 106 অনুচ্ছেদে একটি মতামত চান, যেটা একটা সংবিধানের ধারা, এবং তখন আপিল বিভাগ মতামত দেন যে দেশে এই সাংবিধানিক শূন্যতা পূরণকল্পে এবং দেশের সিকিউরিটি নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যে প্রেসিডেন্ট একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারে। কাজেই এটা গঠিত হয়েছে 106 অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের ওপিনিয়ন অনুযায়ী, এবং আরও কিছু সাংবিধানিক রীতিনীতি, যেমন ডক্ট্রিন অফ নেসেসিটি, যে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে যেটা সংবিধানে স্পেসিফিক্যালি বলা নাই। এবং আপিল বিভাগের 106-এর যে ওপিনিয়ন, এখানেও বলা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই, এবং এটাই স্বাভাবিক যেহেতু এই জিনিসটা বাতিল হয়ে গিয়েছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা। কাজেই এই বর্তমান প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, এটার গঠনের ভিত্তি পরিপ্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যপরিধি এবং কখন ওদের কার্যপরিধির সমাপ্তি হবে, এগুলো ওনারা যেভাবে গঠিত হয়েছেন ডক্ট্রিন অফ নেসেসিটি এবং মানুষের, জনগণের ইচ্ছা এবং চাহিদা, সেটা অনুযায়ী এটা নির্ধারিত হবে। কাজেই এই জিনিস ফিরে আসলো, এটা এই বর্তমান সরকারকে কোনোভাবেই এফেক্ট করবে না, এবং ওনারা পরবর্তী নির্বাচন অনুষ্ঠান করে
তারপরে ক্ষমতা হস্তান্তর করে ওনারা যাবেন। ধন্যবাদ আপনাদের। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এটা আমি কোনোদিন দেখি নাই আদালতে। আদালত সুস্পষ্টভাবে আমাকে এবং এই ব্যাপারে যারা সোচ্চার ভূমিকা পালন করেছে তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং ধন্যবাদ দিয়েছে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। আমরা নাগরিকের পক্ষে চরম প্রতিকূল অবস্থাতেও নাগরিকের পক্ষে আমরা লড়েছি। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। তো আমি আনন্দিত আমার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য এবং আপনাদের সকলের জন্য, কারণ আপনারা ভূমিকা পালন করেছেন। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। গণতন্ত্র ফিরে আসা মানে কি? একটা পরিবর্তন। গণতান্ত্রিক উত্তরণ মানে পরিবর্তন। আমরা সকলে যদি আমাদের আচরণে পরিবর্তন আনি, আমাদের রাজনীতিবিদরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে, আমরা যদি আমাদের করণীয় করি, তাহলেই গণতন্ত্র ফিরে আসবে। পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়নি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। তার মধ্যে যে সমস্ত জিনিস তিনি সংরক্ষণ করেছেন তার মধ্যে একটি হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো পরিবেশগত বায়োডাইভার্সিটির প্রিন্সিপাল, আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রের যে পলিসি। এছাড়া যেগুলোকে তিনি বাতিল ঘোষণা করেছেন তার মধ্যে প্রধানতম হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারপরে কনস্টিটিউশনের 7 ক এবং 7 খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। 7BA অংশ হিসেবে তিনি একটি বাতিল করেছেন, সেটি হলো তিনি বলছেন যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। আর একই সাথে তিনি বলেছেন যে সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদে হাইকোর্টের সমান্তরালভাবে নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেছেন এইটাও সম্ভব নয়, কারণ এটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন। এর বাইরে যে সমস্ত বিধান সংবিধানে অ্যাড করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, এগুলোকে আদালত বলেছেন পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে, যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। এই 3 তরফার রায় আজকে ঘোষণা হয়েছে। এর হ্যাঁ, উনি বলেছেন আমাদের কনস্টিটিউশনের মূল প্রিন্সিপাল হলো উই, নট আই, উই দ্য পিপল। পিপলের ইচ্ছাই সর্বোচ্চ ইচ্ছা। আর্টিকেল 7 বলা আছে যে জনগণই হলো উইল অফ দি এক্সপ্রেশন, যে জনগণের এক্সপ্রেশন যেটা হবে এটাই সর্বোচ্চ আইন। এবং তিনি বলছেন এই জন্য পার্লামেন্ট প্রয়োজন হয়। আমাদের কনস্টিটিউশনে আইয়ের কোনো বিধান নাই, বিধান হলো উই, আমরা জনগণ। উনি বলছেন যে কনস্টিটিউশনে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নামে একটা ডক্ট্রিন আছে। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন হলো এমন ডক্ট্রিন যেগুলোকে পার্লামেন্ট চাইলেও কিছু বিষয়কে সংশোধন করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। তিনি বলেছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে এখানে যে 7 খতে যে এগুলো কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। তিনি বলছেন যে যদি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয়, তাহলে অবশ্যই এগুলোকে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে। এবং সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের দায়িত্ব হলো সংবিধান ব্যাখ্যা দেওয়া। পার্লামেন্টও যদি বলে যে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিতে পারবে না, তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে তিনি বলছেন বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনকে ভায়োলেট করা হয়েছে, উইল অফ দ্য পিপলকে নেগেট করা হয়েছে। সবচাইতে ইম্পর্টেন্ট কথা বলছেন, গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া
ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। আর যেহেতু ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না, ডেমোক্রেসি এনশিওর করা যায় না। এই জন্য তিনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। ফিফথ অ্যামেন্ডমেন্ট শুধু জনগণের স্বার্থ রক্ষা করার জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য করা হয়েছিল। এছাড়া অন্যান্য সংবিধান যেগুলো ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য, অর্থাৎ জনগণের ভোটের অধিকার হরণের জন্যই সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো করেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে এই 15th অ্যামেন্ডমেন্ট। এই সম্পর্কে আজকে আপনারা নিজেরাও শুনেছেন, সকল আইনজীবীরাও শুনেছে, এই আদালত কতগুলো ফাইন্ডিং দিয়েছেন এই জাজমেন্টের মধ্যে, এবং অনেকগুলো রেফারেন্স তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের দিয়েছেন, এবং আমাদের দেশের 41 DLR যে 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট, সেটা সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে তিনি মূল যে বিষয়গুলো তার মধ্যে বিষয়ের মধ্যে হলো যে একটি সংবিধান সংশোধন করতে হলে পরে কিন্তু এই বিগত সরকার করেছিলেন সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই জনগণের কোনো অধিকার নাই এবং জনগণের কোনো ইচ্ছার উপরে তারা কোনো কিছুই তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন করতে পারেন, এবং সেইভাবেই তারা করেছেন। এবং তারা সবচেয়ে বড় যে কাজটি করেছেন, আদালত হচ্ছে বাংলা এই গার্ডিয়ান ব্যবহার করা যায় না, কিন্তু আমাদের ফ্যাসিস্ট সরকারেরা তারা যেন আদালতের মাথায় অস্ত্র ঠেকিয়ে তারা আমরা যে 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে, আপনার সর্বোচ্চ আদালত একটা জাজমেন্ট ঘোষণা করা হয়েছিল। আপনারা জানেন অর্ডারের মধ্যে যে ছিল সেটা ছিল 2 বার অন্তত পার্লামেন্ট নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এবং পার্লামেন্ট সেভাবে সংশোধন করবেন। কিন্তু পরবর্তী কয়েকদিনের মধ্যেই সংবিধান সংশোধন হয়ে গেল, কিন্তু আদালতের রায়ের প্রতি অবজ্ঞা করে এই রায়ের প্রতি কোনো তোয়াক্কা করলেন না। পরবর্তীতে যেভাবে সংবিধান সংশোধন হয়েছে সেভাবেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব জাজমেন্ট দিয়েছেন, পূর্ণাঙ্গ জাজমেন্ট দিয়েছেন, যেটা এই দেশের জাতি গ্রহণ করে নাই। এবং সেই সম্পর্কেও আমরা এই আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আদালত পিটিশনারের বক্তব্য শুনেছেন, সরকারের বক্তব্য শুনেছেন, ইন্টারভেনার আমরা আমাদের বক্তব্য শুনেছেন এবং লিখিত যে আর্গুমেন্ট সেটাও তারা নিয়েছেন, এবং সেটা নিয়ে সেখান থেকে যে জিস্ট তারা বলেছেন যে এই যে 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ছিল না। এটা আমাদের দেশেরও যে জাজমেন্ট আছে সেখানে বলা আছে একটি সংবিধানকে সংশোধন করতে হলে পরে যে সমস্ত উপাদান থাকা দরকার তার মধ্যে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন এটা চেঞ্জ করা যাবে না, কিন্তু বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে। এবং সেই পিপলসের উইলের তারা কোনো তোয়াক্কা করেন নাই, না করেই তারা 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15th অ্যামেন্ডমেন্ট করেছেন। আদালত সমস্ত কিছু বিশ্লেষণ করে যে জাজমেন্টটা দিয়েছেন সেটা হচ্ছে দিস জাজমেন্ট অফ দি 15th অ্যামেন্ডমেন্ট ইজ আনকনস্টিটিউশনাল অ্যান্ড আল্ট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন। সুতরাং এই জাজমেন্ট এখন থেকে আর টিকে থাকতে পারে না এবং
এখন পূর্ণ অবস্থায় আগে 1996 সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। কাজেই এই সম্পর্কে যে বক্তব্য আদালত দিয়েছেন সেটা জনগণ গ্রহণ করেছে। আমি মনে করি আপনারা সাংবাদিকরা যারা সেখানে উপস্থিত ছিলেন তারা যে সমস্ত আর্গুমেন্ট উল্লেখ করেছেন সেগুলো প্রত্যেকটাই যুক্তিযুক্ত এবং তার উপরে ভিত্তি করেই আদালত জাজমেন্ট দিয়েছেন এবং জনগণ তাতে খুশি, আমরাও খুশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে দেখুন, এই 15th অ্যামেন্ডমেন্টের ব্যাপারে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছিল যে আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল চাই। সেই পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। ওনার ওকালতনামার মাধ্যমে এই মামলায় আমরা ইন্টারভিনার হই। আমরা যে কথাটা রাজনৈতিকভাবে এতদিন বলে আসছিলাম 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে, আজকে মহামান্য আদালতের রায়ের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছিল। 15th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল আওয়ামী লীগকে চিরস্থায়ী বন্দোবস্ত এবং শেখ হাসিনাকে চিরস্থায়ীভাবে প্রধানমন্ত্রী করার জন্য, যে কারণে মহামান্য আদালত বলেছেন অবজারভেশনে যে 15th অ্যামেন্ডমেন্টে উইল অব দ্য পিপুল রিফ্লেক্টেড হয়নি। বেসিক কনস্টিটিউশনে বেসিক স্ট্রাকচার যেটা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, সেই জনগণের সকল ক্ষমতার উৎসটা এবং রিফ্লেকশনটা 15th অ্যামেন্ডমেন্টে ছিল না, যে কারণে মহামান্য আদালত 15th অ্যামেন্ডমেন্ট টোটালটা আলট্রা ভায়ার্স হিসাবে ঘোষণা করেছেন। পাশাপাশি 7 ক একটা অনুচ্ছেদ দিয়েছিলেন, সেইটা অ্যাবলিশ করেছেন এবং পূর্ণাঙ্গ জাজমেন্ট আসলে আমরা আরও কিছু দেখতে পারবো। মোট কথা হচ্ছে বাংলাদেশ এখন আগের জায়গায় চলে গেছেন, অর্থাৎ 96-এর আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টের মাধ্যমে যে কনস্টিটিউশন রেখে গিয়েছিলেন সেই কনস্টিটিউশনে এখন বাংলাদেশ ফেরত গিয়েছে। গণভোট, জি, গণভোটটা অ্যাবলিশ করা হয়েছিল, সেই গণভোটটাও পুনরুজ্জীবিত হয়েছে।